তুমি কি সুন্দর দেখতে গো। জানো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তাই নাকি মামুনি? তুমিও খুব সুন্দর আর খুব মিষ্টি দেখতে। হ্যাঁ, আমি জানি তো আমি দেখতে অনেক সুন্দর, তবে তোমার মতো নই। হ্যাঁ, সত্যি তো। তুমি আমার মতো সুন্দর নও, তবে আমার থেকে অনেক বেশি সুন্দর তুমি মা। সত্যি? তুমি সত্যি বলছো কাকিমা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। ননি, ও ননি, চল মা, এবার ঘরে চল। নতুন বউয়ের সারাদিন অনেক ধকল গেছে, ওকে এবার একটু বিশ্রাম নিতে দে মা। আমি আরো কিছুক্ষণ নতুন কাকির কাছে থাকি না মা। আমার এখন যেতে একদম ইচ্ছে হচ্ছে না। না না, চল মা, রাত অনেক হয়েছে, ঘুমাতে হবে, চল। ও যখন থাকতে চাইছে তখন থাকুক না দিদি, ননি আমার কাছে। ওকে তুই চিনিস না ছোট, নতুন এসেছিস তো, তাই এখনো ওর ব্যাপারে কিচ্ছু জানিস না। ও এখানে থাকলে তোকে কথায় কথায় একেবারে পাগল করে ছাড়বে। কই, ননিমা তো খুব লক্ষ্মীমন্ত মেয়ে, কদিন গেলেই বুঝতে পারবি ও কি জিনিস। ছোট, তোর কিছু লাগবে কি? না দিদি, আমার কিছু লাগবে না। কিছু লাগলে আমাকে জানাস, কোনো সংকোচ রাখবি না মনে, আমি তোর বড় দিদির মতোই। আচ্ছা ঠিক আছে দিদি। ননি, চল মা, এবার যাই আমরা। কাল সকালে আবার আসিস। আর নতুন বউ তো এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, তখন সারাদিন তুই নতুন বউয়ের সাথে থাকিস। হ্যাঁ মা, এখন যাও, কাল সকালে আবার চলে আসবে আমার কাছে, কেমন? আচ্ছা ঠিক আছে নতুন কাকি, এখন তাহলে আমি যাই, সকালে দেখা হবে। কত বেলা হয়ে গেল, এখনো নবাবের মেয়ের ঘুম থেকে ওঠার নাম নেই। এটা কি বাপের বাড়ি পেয়েছে নাকি শুনি? নতুন বিয়ে হয়ে এসেছে মা, কদিন যাক, সব ঠিক হয়ে যাবে দেখবেন। সবে বিয়ে হয়ে এসেছে তো, তাই হয়তো রান্নাঘরে আসতে লজ্জা পাচ্ছে। কিসের এত লজ্জা শুনি? আমাদেরও তো বিয়ে হয়েছিল। বিয়ের দিন রাতেই আমি হেসেলে গিয়ে পরিবারের সকলের জন্য রাতের খাবার রান্না করেছিলাম। সে যুগ এখন পাল্টেছে মা, আর দুদিন বাদে দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। যে মেয়ে বিয়ের দিনই এসে বরকে হাত করে নেয়, সে যে কি সংসার করবে তা আমার বোঝা শেষ। ছোট খুব ভালো মেয়ে মা, ওর আলাপ ব্যবহার খুবই ভালো, আর খুব শান্তশিষ্ট একটা মেয়ে। দুদিন যেতে দাও না, আসল রূপ দেখতে পাবে। কেমন আছেন মা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তা তুমি আবার কষ্ট করে ঘুম থেকে উঠে রান্নাঘরে কেন এলে বৌমা? সে কি, বড় দিদি একা একা কষ্ট করে রান্না করছে, আর আমি না এলে ব্যাপারটা কেমন দেখায় না? বাবা, সে জ্ঞান আছে তাহলে তোমার? আমি তো ভেবেছিলাম তুমি আজ ঘর থেকে বেরই হবে না। যাক, এসেই যখন পড়েছো, কাজে হাত লাগাও বড় বৌমার সাথে। আমি তোমার শ্বশুরকে চা দিয়ে আসি। মায়ের কথায় কিছু মনে করিস না ছোট, মা এমনই, কিন্তু ভেতর থেকে মা খুব নরম মনের মানুষ। কিছুদিন যেতে দে, দেখিস সব ঠিক হয়ে যাবে। না না দিদি, আমি কিছু মনে করিনি। মা তো আমারও মা এখন থেকে, এখন আমি কি করব বলো তো দিদি? তোকে আজ কিচ্ছু করতে হবে না বোন, তুই আমার পাশে পাশে থাক। কি ব্যাপার? আমার নতুন গিন্নির এমন মন খারাপ কেন? কি হয়েছে গিন্নি তোমার? কিছু হয়নি। কিছু হয়নি বললে তো হবে না। আমি ঠিক বুঝতে পারছি কিছু একটা হয়েছে। বললাম তো কিছু হয়নি আমার। কেউ কিছু বলেছে তোমাকে, নাকি মা কিছু বলেছে? না, মা কিছু বলেনি। মা কেন কিছু বলতে যাবে? তাহলে মন খারাপ কেন তোমার? তুমি মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগে বলো? তুমি তো দুদিন বাদে শহরে চলে যাবে তোমার কাজের জন্য, আবার কবে আসবে ঠিক নেই। আমি একা একা কিভাবে থাকবো এখানে? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে বোকা মেয়ে, আমি তো মাঝে মাঝে আসবো, আর সুযোগ পেলে তোমাকে আমি নিয়ে শহরে যাব। থাক, হয়েছে। এসব বলে আমাকে আর ভুলাতে হবে না, আমি সব বুঝি। তোমার কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে গিন্নি? আমার থাকতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি কেন জানি না মানিয়ে নিতে পারছি না ঠিক এখানে। আমার সবকিছুতে মানিয়ে নিতে কেমন যেন কষ্ট হচ্ছে।
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গিন্নি, তুমি এত চিন্তা করো না। বিয়ের প্রথম প্রথম সবারই এমন হয়, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যদি মানিয়ে নিতে না পারি তখন কি হবে গো? সেটা তখন দেখা যাবে, এখন মাথা ঠান্ডা রাখো। আচ্ছা চলো। আমার তো খিদে পেটটা চোঁ চোঁ করছে, ওদের রান্না কি এখনো হয়নি? বড় বৌমা তো বললো রান্না বান্না সব শেষ, তাহলে খাবার আনতে এত দেরি কেন করছে? আমাকে তো আবার দোকানে যেতে হবে, কই গো কিন্নি, হলো তোমাদের? আরে ওরা তো সব গুছিয়ে নিয়ে আসছে, তাই বোধহয় দেরি হচ্ছে দাদা। এ কি ছোট বৌমা, তুমি একা কেন? বড় বৌমা কোথায়? দিদি ননিবালাকে গুছিয়ে নিয়ে আসছে, আজকে তো আবার ননি স্কুল আছে, তাই ওকে দাদার সাথে পাঠিয়ে দেবে বললো দিদি। তা ভালো করেছে, দোকানে যাবার পথে দিদি ভাইকে স্কুলে দিয়ে যাস বড় খোকা। আচ্ছা ঠিক আছে বাবা, দুদিন পরই তো শীত, ভাবছি রাতে সবার জন্য শীতের পোশাক নিয়ে আসবো। আমার জন্য ভালো দেখে একটা শাল নিয়ে আসিস বাবা, গত বছরের শালটা কেমন যেন পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, তোমার আর বাবার জন্য দুটো শাল এনে দেবো। তোমার কিছু লাগবে ছোট বউ? আগে না দাদা। কিন্তু আমার লাগবে বাবা, আমার সোয়েটারটা ছোট হয়ে গেছে, আমাকে এবারে একটা নতুন সোয়েটার কিনে দিতে হবে। ঠিক আছে মা, কিনে দেবো কন। বৌদি সবাইকে খেতে দাও, এবার খুব খিদে পেয়েছে, আর সবাইকে তো একটা কথা বলাই হয়নি। কি হয়েছে ছোট খোকা, কি বলবি তুই সবাইকে? আমি কালকে সকালেই শহরে চলে যাব আমার কাজের জন্য। আর কটা দিন থেকে গেলে তো পারতিস বাবা। না বাবা, আমার তো ছুটি শেষ হয়ে গেছে, আবার 6 মাস পরে ছুটি পেলে আবার আসবো বাবা। আচ্ছা সবাই খাওয়া শুরু করো, না হলে আমার দোকান যেতে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো, সবাই শুরু করো। হ্যাঁ রে ছোট, সকালে যে বাসনগুলো মাজতে বলেছিলাম সেগুলো মেজেছিলি? কি রে, কথা বলছিস না কেন? আমাকে কিছু বলছিলে তুমি দিদি? কি হয়েছে তোর ছোট? আমি সে কখন থেকে বকে চলেছি, আর তুই কিনা এখন বলছিস আমি কিছু বলেছি কিনা? আসলে আমি না একেবারে খেয়াল করতে পারিনি গো দিদি। সকালে যে বাসনগুলো মেজে রাখতে বলেছিলাম সেগুলো কি করেছিস? না গো দিদি, আমি একেবারে বেমালুম ভুলে গিয়েছিলাম, এক্ষুনি বাসন মেজে দিচ্ছি আমি। তোর কি হয়েছে বলতো ছোট, সারাক্ষণ তুই এমন চুপচাপ থাকিস কেন? কই না তো দিদি, আমার তো কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? সেই প্রথম থেকেই আমি খেয়াল করছি তুই খুব দুঃখী থাকিস। কি হয়েছে তোর, আমাকে খুলে বলতো, আমি তোর বড় বোনের মতো। আসলে আমি এখানে সেভাবে মানিয়ে নিতে পারছি না দিদি, তার উপর ও এভাবে হুট করে চাকরিতে চলে গেল, তাই আমার মনটা একটু খারাপ। এটা নিয়ে দুঃখ বাবার কি আছে পাগলি মেয়ে, ঠাকুরপো তো কাজে গেছে, সময় সুযোগ পেলে আবার আসবে। আসলে ছোটবেলায় তো আমার বাবা মা ছিল না দিদি, মামার কাছেই আমি মানুষ হয়েছি, এখানে এসে মায়ের ভৎসনা শুনে আমার খুব দুঃখ হয়। দুঃখ করিস না বোন আমার, সবকিছুতে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। চেষ্টা তো কম করছি না দিদি, তারপরেও তো মায়ের কাছে ভালো হয়ে উঠতে পারছি না, সেজন্য আমার খুব দুঃখ হয় জানো দিদি। সারাদিন এভাবে দুঃখ করলে চলবে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখবি। তোমার কথাই যেন ঠিক হয় দিদি। দিদি তুমি এই দিকটা দেখো, আমি বাসনগুলো মেজে আসি। আচ্ছা ঠিক আছে। দিদি, আরে ও দিদি, কোথায় গেলি তোরা? আরে কানু যে, কেমন আছিস তুই? আমি ভালো আছি জামাই বাবু, আপনারা কেমন আছেন বলুন? আমরা তো তা হঠাৎ এতদিন পরে কি মনে করে? শুনলাম আমাদের ছোট ভাগ্নের বউ নাকি অনেক সুন্দর, তাই তো বৌমাকে আশীর্বাদ করতে চলে এলাম। তোর দিদিকে এ বাড়িতে দিয়েছিস, এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? কেন, কি হয়েছে জামাই বাবু? নতুন বউটাকে তো তোর দিদি জ্বালিয়ে মারে, বউটা সব সময় মন ভার করে দুঃখী হয়ে থাকে। এটা তো ভালো কথা নয়, আমি আজই দিদিকে বলবো। খবরদার, তোর দিদিকে কিচ্ছুটি বলতে যাস নে,
তাহলে কিন্তু তোর দিদি কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। কে এলো এই সকাল বেলায়? আরে কানু, ভাই আমার, কেমন আছিস তুই? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি রে ভাই। তা হঠাৎ এতদিন পর এলি যে? দিদির কথা বুঝি তোদের মনে পড়ে না? মনে পড়ে বলি তো এলাম দিদি। তাই এসেছিস, বেশ ভালো করেছিস। কদিন থেকে তবেই যাবি। আচ্ছা ঠিক আছে দিদি। বাইরে না দাঁড়িয়ে থেকে এখন চল, ঘরে চল বাছা। হ্যাঁ তাই চলো। ছোট বৌমা, আরে ও ছোট বৌমা, ঘরে আছো নাকি? হ্যাঁ আছি। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবে কি করে মা, আমি যে তোমাদের বিয়ের সময় উপস্থিত হতে পারিনি, তাই আমাকে তুমি চিনতে পারছো না। হ্যাঁ আমি হলাম গিয়ে কমলের কানু মামা। ও মামা, আপনি তাহলে কানু মামা? ওনার মুখে আপনার অনেক গল্প শুনেছি। তা আমাকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবি মা? আমাকে বসতে দিবি নে। আসুন আসুন মামা, বসুন এখানে। কি হয়েছে মা তোর? শুনলাম তুই সব সময় দুঃখী থাকিস। এত দুঃখী থাকলে চলবে কিভাবে? কই না তো, আমি তো দিব্যি আছি মামা। আপনাকে কেউ ভুল বুঝিয়েছে। আমি সব জেনে তবেই তোর ঘরে এসেছি মা। তোর বাবা মা কেউ নেই সেটাও আমি জানি। দুঃখ করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তো চাই এই পরিবেশের সাথে মানিয়ে নিতে মামা, কিন্তু মাঝে মাঝে পেরে উঠি না। তাই নিয়ে আমার যত দুঃখ। তার জন্য তোকে পরিশ্রম করতে হবে রে মা। তোকে বুঝতে হবে কোন পরিবেশে তোকে কেমন রূপ ধারণ করতে হবে, তবেই না তুই যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবি নিজেকে। তার জন্য আমাকে কি করতে হবে বলুন মামা? কিছু করতে বলতে হবে না মা, তেমন পরিস্থিতিতে পড়লে তুই নিজেই বুঝতে পারবি তোকে ঠিক কি করতে হবে। আর এটা শেখাতে আমি তোর একটা পরীক্ষা নেব। কি পরীক্ষা মামা? সেটা কালকেই দেখতে পাবি মা। এখন আমি যাই, হ্যাঁ অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, এখন আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আচ্ছা তাহলে যান মামা, আমি একটু বাদেই আপনার ঘরে জলখাবার নিয়ে আসছি। কই গো গিন্নি, তোমাদের বাকি রান্না হলো? আমার যে দোকান যেতে দেরি হয়ে যাবে আবার। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, কোথায় গেলে? বলি বাড়ির লোকজন কি সকালে না খেয়ে থাকবে নাকি? নতুন বউ কেবল বাড়িতে এসেছে কিছুদিন হলো, এখন কি সব পারবে নাকি? ওকে একটু সময় দাও গিন্নি। কি ব্যাপার, আমাকে রেখেই খাবার দাবার শুরু করে দিয়েছো সবাই? সবাইকে বসিয়ে রাখার জন্য খুবই দুঃখিত। আসলে আজকে আমি দিদির কাছ থেকে নতুন নতুন কিছু রান্না শিখছিলাম। কেন ছোট বৌমা, তোমার বাড়ি থেকে কিছু শিখিয়ে দেয়নি নাকি? গিন্নি তুমি থামবে? মেয়েটা না কদিন হলো এসেছে, এখনই তুমি শুরু করে দিয়েছো। আমি কিছু বললেই তো যত দোষ। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে সবাইকে খেতে দাও। আচ্ছা মা, আমি এক্ষুনি সবাইকে খেতে দিচ্ছি। বড় বৌমা, আমার ননি দিদি ভাই কোথায়? আজকে স্কুলে যাবে না? না বাবা, আজকে স্কুল নেই, ঘুমিয়ে আছে বলে আর ডাকিনি। তা বেশ ভালোই করেছো। হ্যাঁ আজকে আমি অতিথি মুরগি এবং অতিথি পাখি ধরতে যাবো ও পাড়ার চলন বিলে। বেশ, তাহলে তো বেশ ভালো হবে। অতিথি মুরগি ও পাখির মাংস খেতে বেশ ভালো লাগে আমার। সে খেও, তবে এগুলো কিছুদিন ছোট বৌমা লালন পালন করবে, তারপরে খাবে আর কি। হ্যাঁ কেন কেন? তার একটা কারণ আছে, সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো। সে হবে ক্ষণ, এখন সবাই নিজেদের খাওয়ায় মনোযোগ দাও দেখি। কাল থেকে এসে এখনো একটা দানাও মুখে তুললি না তোরা। এমন ভাবে চলতে থাকলে তো তোরা আর বাঁচবি না রে। কিরে ছোট, কার সাথে এত কথা বলছিস বিড়বিড় করে? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। কার সাথে আবার? মুরগিগুলোর সাথেই কথা বলছি গো দিদি। শোনো মেয়ের কথা, মুরগি কি তোর কথা বুঝবে নাকি তোর কথার উত্তর দেবে? কি করব দিদি,
দেখো না, মামা অতিথি মুরগিগুলো ধরে এনে দিয়েছে আমাকে লালন পালনের জন্য, কিন্তু এগুলো যে মুখে একটাও দানা তুলছে না। সে কি কথা! খাবার না খেলে যে এগুলো না খেয়ে মারা পড়ে যাবে, তার উপর অন্য দেশ থেকে এই দেশে এসেছে। সেই জন্যই তো আমি ওদের খাওয়ানোর চেষ্টা করছি। শীতের দেশে শীত বেশি হওয়ায় ওরা আমাদের দেশে উড়ে চলে এসেছে। এখন যদি কিছু না খায় তবে কি করে বাঁচবে বলো? কি ব্যাপার কি? দুই বউয়েতে মিলে কি এত গবেষণা করছো? তেমন কিছু না মামা, আপনি যে অতিথি মুরগিগুলো আমাকে কিছুদিনের জন্য লালন পালন করতে দিয়েছেন, সেগুলো তো কিচ্ছুটি খাচ্ছে না। ওদেরকে একটু সময় দাও, ওরা পরিবেশের সাথে একটু মানিয়ে নিক। তোমরা খাবার রেখে যাও, ওদের ক্ষুধা পেলে এমনিতেই খাবে। ঠিক আছে মামা, ছোট, খাবারগুলো অতিথি মুরগিগুলোকে তুই দিয়ে যা। ঠিক আছে, চলো দিদি, আমরা এখন তাহলে রান্নাঘরে যাই। এখন তো আর খাঁচায়ও রাখতে হয় না। তোরা এই বাড়ি ছেড়ে কোথাও যাস না। উঠতে ভুলে গেছিস নাকি তোরা? ওরা যে এখন এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, আর তাছাড়া ওরা এখন তোর পোষ মেনেছে, তাই আর কোথাও চলে যায় না। তুমি ঠিকই বলেছো দিদি, যে কোনো প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা ওদের খুব সুন্দরভাবে আছে দেখছি। অতিথি মুরগিগুলো যদি এক পরিবেশ থেকে আরেক পরিবেশে এসে কয়েকদিনের ভেতরই মানিয়ে নিতে পারে, তবে তুমি কেন পারবে না ছোট বৌমা? আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি ছোট বউ। তোমার কানু মামা আমার চোখে আঙুল দিয়ে সব ভুল দেখিয়ে দিয়েছে। নতুন পরিবেশে এসেছো, তোমার সাথে এভাবে রাগারাগি করা আমার একদম ঠিক হয়নি। না না মা, আপনি তো আমার গুরুজন, আমার নিজের মায়ের মতো। মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, সেখানে এসে যদি ভালো মুখ না পায় তাহলে তাদের মানিয়ে নিতে কষ্ট হয়। এখন থেকে তো আমি এখানেই থাকবো, আমার এখানে মানিয়ে নিতে আর কোনো কষ্ট হবে না বাবা। অবশেষে তাহলে তুই বুঝলি। অতিথি মুরগিগুলো শীতের দেশ থেকে এই দেশে এসে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, এটা দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। অবলা মুরগিগুলো যদি মানিয়ে নিতে পারে, তোমরা তো মানুষ, তোমরা কেন পারবে না? আমি বুঝতে পেরেছি মামা, আপনি কেন আমাকে অতিথি মুরগিগুলোকে লালন পালন করতে দিয়েছিলেন। তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। এখন মুরগিগুলো নিয়ে যাও, আজকে দুপুরে সবার জন্য রান্না করো দুই বউয়ে মিলে। ঠিক আছে মামা, আজকে দুপুরে অতিথি মুরগির মাংস দিয়ে খাবার দাবার হবে। আহ, ঠান্ডায় বেশ ভালো লাগছে, আর শীত করছেই না। গাটা বেশ গরম হয়ে গেল। আমার তো সারাক্ষণ আগুনের পাশে বসে থাকতে ইচ্ছে করে। লালু, কয়েকটা শুকনো ডালপালা নিয়ে আয় তো। আগুনটা তো একটু পরেই নিভে যাবে, কি করে গা হাত পা গরম করব? তুই যেতে পারিস না? আমাকে একটু বেশি শীত করে, জানিস না? রোজ তো আমি নিয়ে আসি, এবার তুই যা। তুই না খুব আলসে। তোর মতো আলসে নয় তো, তুই বেশি আলসে। তোরা ঝগড়া করিস না তো, সারাক্ষণ শুধুই ঝগড়া আর ঝগড়া। তোদের কাউকে আনতে হবে না, আমি যাচ্ছি শুকনো ডালপালা আনতে। কই রে চম্পা, তাড়াতাড়ি নিয়ে আয়, আগুন তো নিভেই যাচ্ছে রে। যাচ্ছি তো। আগুনের পাশ থেকে উঠে গেলে দেখবি আবার সেই ঠান্ডা লাগবে। তাহলে তুই কি সারাদিন সারা রাত এখানেই বসে থাকবি? স্কুলে যাবি না, খাবি না? কেউ যদি একটু খাবার দিয়ে যেত, তাহলে আগুনের পাশে বসেই থাকতাম। তোরা এখানে কি করছিস? আমাদের ভীষণ শীত করছে, তাই আগুনের পাশে বসে গাটা গরম করছি। আমাদের তো আর চাদর সোয়েটার টুপি নেই। কিন্তু আগুন নিভে গেলে তো আবার শীত করবে, তখন তখন রোদে গা সেকে নেব। এখানে কি করছিস তিতাস? তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে না? চল তাড়াতাড়ি, তোকে স্কুলে দিয়ে এসে আমার আবার অনেক কাজ আছে। মা দেখো, ওরা আগুন জ্বালিয়ে ওদের শরীর গরম করছে। ওরা যা খুশি করুক, তাতে তোর কি? তোর কাজ পড়াশুনো করা। মা,
ওই ছেলেগুলো আগুন জ্বেলে ওখানে গা গরম করছিল কেন? ওরা শীতে গা গরম করছে, খুব ঠান্ডা পড়েছে তো তাই। কই, আমি তো আগুন জ্বেলে গা গরম করি না। বেশি বকবক না, তাড়াতাড়ি হেঁটে চল, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আমি হাঁটতে পারি না তাড়াতাড়ি। আচ্ছা মা, ওদের গায়ে সোয়েটার নেই কেন? ওরা গরিব, কিনতে পারেনি সোয়েটার। আমি এত কিছু কি করে জানবো বলতো? তুমি কিচ্ছু জানো না, ভাল লাগে না। আজ সায়েন্সের হোমওয়ার্কটা করেছিস তো তিতাস? কাল রাত্রে সায়েন্সের হোমওয়ার্ক কমপ্লিট করেই তো তোমার সাথে ঘুমালাম। এবারে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, মাথায় রাখিস। আর খারাপ রেজাল্ট করলে কি হবে? তোর পিঠের ছাল চামড়া সব উঠে যাবে, আর কিছুই হবে না। আমাদের বাড়ির সামনে কাল সকালে আগুন জ্বালবে মা, আমি আগুনের পাশে বসে শরীরটা গরম করে নেব ওদের মতো। পাগলের মতো বকিস না তুই। আচ্ছা মা, ওরা স্কুলে যায় না, পড়াশোনা করে না? কে পড়াশোনা করে কে না করে সেসব খবর আমার রেখে কি হবে বলতো? নিজেদের সমস্যা নিজেরা মেটাতে পারছি না, একটু তাড়াতাড়ি হেঁটে চল। এই তো যাচ্ছি। মা, মাসির বাড়ি যাবে বলেছিলে যে, রবিবার তো স্কুল ছুটি, নিয়ে যাবে আমাকে? বিল্টুদার সাথে অনেক কথা আছে। বিল্টু কিন্তু ফার্স্ট হয়, মনে রাখিস। কয়েকদিন পরই ফাইনাল পরীক্ষা, তাই পরীক্ষার আগে কোথাও যাওয়া হচ্ছে না। একটা দিন গেলে কি সমস্যা? শনিবার স্কুল ছুটির পর গেলাম, রবিবার সন্ধ্যায় চলে আসলাম। ভেবে দেখবো। টাটা মা। টাটা। কোথায় গেলে তুমি? আজকে অফিসে দেরি হচ্ছে না তোমার? আমি তিতাসকে স্কুলে দিয়ে এসে কত কাজ করে ফেললাম। কোথায় গেলে তুমি? আরে এই তো বেরোতে দেবো তো নাকি, যা ঠান্ডা পড়েছে একটু দেরি তো হবেই। বাটার টোস্ট খাও। অফিসে যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে মনে করে। আবার কি কেনাকাটা করবে? তিতাসের সোয়েটার, তোমার সোয়েটার, আর আমার মায়ের জন্য একটা শাল কিনবো। এবছর শীতে মাকে একটাও শীতের পোশাক দেওয়াই হলো না। কত টাকা নেবে? 1,500 দিও। অত টাকা ক্যাশ নেই, এটিএম কার্ড নিয়ে যাব, তুলে নিও কেমন? আচ্ছা ঠিক আছে। বলছি, আমাদের রুমে একটা রুম হিটার কিনবো ভাবছি। জানোই তো ভীষণ শীত, তিতাসের খুব কষ্ট হয় ঠান্ডায়। যা দরকার হয় কিনে নিও। ওসব জিনিস কি আমি ঠিকঠাক কিনতে পারবো তুমিই বলো? তাই তোমার অফিস ছুটির পর বিগ বাজারে গিয়ে কিনতাম। ঠিক আছে, তুমি তাহলে বিকেল 5টার সময় চলে যাও, আমি অফিস থেকে সরাসরি বিগ বাজারে চলে যাব কেমন? চা করবো না কফি খাবে? কফি করো, শীতে বেশ লাগবে। ততক্ষণে টোস্ট খাও, কফি করে আনছি। তোমার ওষুধটা মনে করে লাঞ্চের পর খাবে কিন্তু, প্রায় দিনই ওষুধ খেতে ভুলে যাচ্ছ তুমি। দুপুর 1টার সময় তুমি আমাকে কল করে মনে করিয়ে দিও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাই করে দেব। মা, ও মা, খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? পান্তা ভাত আছে, আলু মেখে খেয়ে নে। তাহলে আমি রোদে বসে খাবো, তুমি বাটিতে করে নিয়ে এসো পান্তা আর আলু মাখা। তো দাদা কোথায় রে? সে এলো না কেন? দাদাকে বললাম চল বাড়ি চল, দাদা বলল তুই যা, আমি একটু পরে যাচ্ছি। ও আসুক, আজ ভুলে যাবে না নাকি? দাদা, মা খুব রেগে গেছে। কেন রে, আমি কি করেছি? তুই দেরি করে এসেছিস কেন? স্কুলে যাবি না? তুই স্কুলে যাবি? যাবো তো, মা পান্তা আনতে গেছে, খেয়ে স্কুলে যাব। আমার স্কুলে যেতে ইচ্ছে করে না, পড়াশোনা আমার দ্বারা হবে না রে। স্কুলে যাবি না, পড়াশোনা করবি না তো কি করবি? হ্যাঁ, আমি পড়াশোনা কিছু পারি না মা। দেখ লালু, পারি না বললে হয় না, চেষ্টা করতে হয়। তুই কি পান্তা খাবি? হ্যাঁ খাবো। তা
তাহলে বোনের সাথে বসে পড়, একসাথে খেয়ে স্কুলে চলে যা। মা, আলু মাখাটা খুব ভালো লাগছে। মা, শীতে খুব কষ্ট হয়, খুব ঠান্ডা লাগে, আমাকে একটা উলের সোয়েটার কিনে দেবে? তোদের কিনে দিতে তো ইচ্ছে করে বাবা, আমরা গরিব, কি করে সোয়েটার কিনে দেব বল? বাড়িতে কাঁথা আছে, তাই দিয়েই আমাদের শীত কাটাতে হবে বাবা। আমরা গরিব কেন মা? তিতাস কত সুন্দর সোয়েটার পরে টুপি পরে স্কুলে যাচ্ছে। ওদের সঙ্গে আমাদের তুলনা হয় না চম্পা, আমাদের পোড়া কপাল, তাই আমরা গরিব। তোরা খেয়ে স্কুলে চলে যা। গ্রামের আজকে মনে হয় কেউ দুপুরে আর খেতে দেবে না, এত শীতে আর বাঁচা যাচ্ছে না। সবাইকে হারিয়েছি, ছেলে কোথায় হারিয়ে গেছে। আজকে খুব একা হয়ে গেছি, বয়স অনেক হয়ে গেছে, শরীরে শক্তি নেই। কিভাবে এই শীতে বেঁচে থাকবো জানি না। এমন কপাল, আবার সকাল থেকে কিছুই খাবার জোটেনি। কি গো দাদু, খুব খিদে পেয়েছে নিশ্চয়? মহেশের কি আর খিদে পায়, শীতের গুতোয় মরে যাচ্ছি। তুমি কেন মরবে? আরো অনেক বছর বেঁচে থাকবে তুমি। সকালে স্নান করেছো দাদু? ডুবে স্নান করে নিয়েছি, স্নান করবার পর খিদেতে পেট জ্বলছিল। দাদু খেয়ে নাও, ভাত বেড়ে দিয়েছি। দাদু, তুমি তো জানো আমাদের বাড়ির পরিস্থিতি কি, দুটো বাচ্চা নিয়ে সংসার, অনেক অভাব। রোজ রোজ কি করে তোমাকে দুবেলা খাবার দেবো বলো? কয়েকজন মাঝে মাঝে দিত খাবার, তারা আর দেয় না। পাড়ার লোকেরা খাবার দিলে মহেশের পেটে ভাত জুটবে, আর কেউ না দিলে জুটবে না। বুঝেছি, তুমি খেয়ে নাও দাদু, পরে এসে এগুলো নিয়ে যাব। মাধব, আজকে আর পড়তে হবে না, ঘুমিয়ে পড়, কালকে আবার পড়বি। বাবা, আমার খুব শীত করছে, আমাকে একটু সোয়েটার কিনে দেবে? মাধব, আমি তোর গরিব বাবা রে, তোর জন্য কিছুই করতে পারছি না। আমি চেষ্টা করব তোর জন্য একটা গরম সোয়েটার কিনে দিতে। নে এবার শুয়ে পড়। আচ্ছা বাবা, আমার মা নেই কেন? সকলের মা আছে, আমার মা নেই, আমি মাকে কোনোদিন দেখিনি। তুই তখন অনেক ছোট, এক শীতকালে তোর মায়ের ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা গেছে। চিকিৎসা করবার টাকা আমার কাছে ছিল না রে মাধব। যাদের টাকা আছে তারা খুব সুখে থাকে, আমাদের সুখ নেই। আমি একটা কাজ জোগাড় করে নেব মাধব, চিন্তা করিস না। কাজ পেয়ে গেলে তোর যা যা দরকার সব কিনে দেব, কিন্তু তুই মন দিয়ে পড়াশোনা করবি তো? হ্যাঁ বাবা, আমি অনেক ইংরেজি শিখে গেছি, স্কুলের স্যার অনেক কিছু শেখায় আমাদের। বাহ, খুব ভালো। শীতকালটা আমাদের খুব কষ্ট হয়, খুব ঠান্ডা লাগে। তিতাসদের কোনো কষ্ট নেই, খুব আরামে থাকে। ওরা বড় লোক বাবা, কিন্তু বড় লোক হলে কি হবে, ওরা খুবই স্বার্থপর। ঘুমিয়ে পড় মাধব। এখনো চম্পা লালু কেউই এলো না। কি করছিস এখানে আগুন জেলে? শীতে গা গরম করছিস বুঝি? হ্যাঁ বুড়ো দাদু, তুমি গা গরম করবে? তাহলে বসে পড়ো আগুনের পাশে। আহ, কি আরাম। তোর নাম কি রে বাছা? আমার নাম মাধব। তোর বাবার নাম কি? স্বপন। ও, তুই স্বপনের ছেলে। তোর মাটা নিউমোনিয়াতে মারাই গেল রে, চিকিৎসার অভাবে আমরা বাঁচাতেই পারিনি। হ্যাঁ, বাবা বলেছিল। আমি আগুনে গা গরম করতে এসেছি, আমাকে নেবে তোমাদের সাথে? কেন নেব না, বসে পড়ো তিতাস, আগুনের পাশে বসে পড়ো। কিন্তু তোমার গায়ে সোয়েটার টুপি নেই কেন? তোর গায়ে তো নেই। আমরা গরিব, বাবার কিনে দেওয়ার মতো টাকা নেই, কিন্তু তোরা তো বড় লোক।
কাকে দেখছি আজকে? তিতাস এসেছে আজকে ভোর ভোর। কেন, আমি কি তোদের বন্ধু হতে পারি না? পারিস, কিন্তু তোকে তোর বাড়ি থেকে আমাদের সাথে বন্ধুত্ব করতেই দেবে না। মা, মা লাগছে আমার। আরে আরে বৌমা, ওকে মারছো কেন? তুই চুপ কর বুড়ো, আমার মেয়েকে আমি মারছি, তুই বলার কে রে? বাবা কাকিমা, এই আপনারা বড় লোক, এই আপনাদের শিক্ষা! ছি 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 ছি। কাকিমা, আপনার লজ্জা থাকা উচিত। একজন বয়স্ক মানুষকে তুই করে কথা বলছেন। আরে ছাড় মাধব, বড় লোকেদের কাছ থেকে বেশি কিছু পাওয়া যায় না। এই, তোরা ছোট, ছোটর মতো থাক, আমাদের বিষয় নাক গলাতে আসবি না। তিতাস চলো, আর কখনো এদের কাছে আসবে না। আর যদি তুমি আসো, সেদিন তোমার আর রক্ষা থাকবে না। চলো। 375 টাকা চাঁদা উঠেছে। তাহলে আমাদের আর লাগবে 125 টাকা। আরো কয়েকজনের কাছ থেকে চাঁদা তুলতে হবে। আর কার কাছে যাই বলতো? যত পরিচিত ছিল চাঁদা তুলেছি। যেভাবে হোক বুড়ো দাদুকে সোয়েটার কিনে দিতেই হবে। কি যে করি! চল চল, রাস্তা রাস্তায় দেখি, কেউ পরিচিত দেখলেই চাঁদা তুলে নিয়ে আজকেই সোয়েটার কিনে পুরো দাদুকে দিয়ে দেব। চম্পা, আমি সব জানি। বুড়ো দাদুর শীতের পোশাক কেনার জন্য তোরা চাঁদা তুলছিস। আমার জমানো থেকে 100 টাকা নে। থ্যাংক ইউ। আমি যাই, মায়ের হয়ে আমি সরি বলছি। তোরা কিছু মনে করিস না, তাড়াতাড়ি শীতের পোশাক কিনে নিস তোরা। আমি তোদের পাশে আছি, থাকবো। কেউ আছো বাড়িতে? কাকে যাই? তোমার সাথে একটা কথা ছিল। বলুন। বলছিলাম যে আমাদের গ্রামের সব থেকে প্রবীণ ব্যক্তি মহেশ দাদু তোমাদের বাড়ির পাশে বাড়ি। চিনি, কেন, কি হয়েছে? ওই দাদুর সাতকুলে কেউ নেই, একা বয়স্ক মানুষ, রান্না বান্না কোনো কাজ করবার ক্ষমতা আর নেই। একটা সময় খুব পরোপকারী ছিল এই দাদু। তা আমি কি করতে পারি? আমরা গরিব মানুষ তো, তাই সব দিন মহেশ দাদুকে খাবার দিতে পারি না। তাই তোমার বাড়ি থেকে মাঝে মাঝে একটু খেতে দিলে আমার এই অসহায় দাদুটা একটু বাঁচে। প্রতিদিন দিতে হবে না, যেদিন যেমন হবে সেদিন যদি এই অসহায় মানুষটাকে একটু ভাত তরকারি দাও মাঝে মাঝে। না না, অত সব আমাদের সম্ভব হবে না। আপনি যান, আমাদের অনেক কাজ আছে। তোমাদের পাশেই থাকে গো, যদি সাহায্য করো তাহলে বড় উপকার হয়। গরিব মানুষের উপকার করলে কমে যায় না। দেখুন, আমাদের সংসারে অনেক ঝামেলা আছে, এসব আমাদের দ্বারা হবে না। আপনি আসুন। তুমি কিছু বললে না কেন? কে খাবার পাবে না, কার কি আছে না আছে, আমাদের দায়িত্ব নিতে হবে কেন? তুমি বলে দিলে, তাই আমার বলবার আর কি দরকার ছিল? ঠিক আছে, তুমি বাজার থেকে একটু চিকেন এনে দিও। আচ্ছা, ঠিক আছে। আজকে যা শীত, এই শীতে আর বাঁচাই যাবে না, কি যে করি। বৌমা, ও বৌমা। কি হয়েছে বলুন তো? ডাকছেন কেন? আপনাদের কি এত সমস্যা? হ্যাঁ, বৌমা, বড্ড শীত পড়েছে, তোমাদের শীতের কিছু পুরনো পোশাক একটা দেবে আমাকে, তাহলে এই শীতে একটু বেঁচে যাই। একজন আসে আপনার খাবার চাইতে, আপনি এলেন শীতের পোশাক চাইতে। আমরা কি দান ছত্র খুলে বসেছি? যাও তো বাবু, এসব বলতে হবে না। পুরনো একটা দাও না বৌমা, গরিবকে সেবা করলে তোমাদের মঙ্গল হবে। একবার বললাম তো, কানে কথা গেল না? বিরক্ত করবেন না, বাড়িতে অনেক কাজ আছে। বড় লোকেরা এত নিষ্ঠুর হয় কেন?
শীতের একটা পোশাক চাইলাম, তাড়িয়েই দিল। আরে দাদু, কোথায় গিয়েছিলে এই ঠান্ডায়? ওই দিক থেকে হেঁটে হেঁটে এলে দেখলাম। অমলের বৌমার কাছে একটা শীতের পোশাক চাইতে গিয়েছিলাম। পোশাক তো দেওয়া দূরের কথা, তাড়িয়েই দিল আমাকে। আরে দাদু, তুমি ওদেরকে এখনো চিনলে না? ওরা খুব স্বার্থপর, ওদের অনেক টাকা, বড় লোক ওরা, কিন্তু ওদের মন নেই। ওদের মন আমাদের থেকেও ছোট। এই নাও, তোমার জন্য চা আর মুড়ি নিয়ে এসেছি, খেয়ে নাও। তোমরা আছো বলে আমি কোনো রকমে বেঁচে আছি। চা মুড়ি খেয়ে নাও। দুপুরে শর্মিলাদি বলেছে আজ তোমাকে চুনো মাছের টক দিয়ে ভাত দেবে। আমি আসি। আমাদের গ্রামের সব থেকে প্রবীণ ব্যক্তি চলে গেল, আমরা কিছুই করতে পারলাম না। ভেবেছিলাম এই বুড়ো দাদু 100 বছর বাঁচবে। দাদু, তুমি আমাদের ছেড়ে এভাবে চলে গেলে। মা, বুড়ো দাদু কথা বলছে না কেন? তোদের বুড়ো আর কোনোদিন কথা বলবে না রে, সে আকাশের তারা হয়ে গেছে। কি হয়েছে বুড়ো দাদুর? বেটা, তোদের বুড়ো দাদু এই শীত আর সহ্য করতে পারলো না রে, আর আমরা এই বুড়োটার জন্য কিছুই করতে পারলাম না। বাবা, আমরা সবাই মিলে চাঁদা তুলে বুড়ো দাদুটার জন্য সোয়েটার কিনেছিলাম এই শীতে উপহার দেব বলে। মা, বুড়ো দাদুর সোয়েটারটা দাদুর গায়ের উপর দিয়ে দাও। তোরা সবাই তোদের হাতেই একসঙ্গে দিয়ে দে। আজকে তো জমি থেকে ধান তোলা হবে, আবারও সব জমি ফাঁকা হয়ে যাবে। ছেলেপুলেগুলো জমিতে খেলাধুলা করবে, ঘুরে ওড়াবে, এসব দেখে সত্যিই খুব ভালো লাগে। মনে হয় যেন জীবনটা একেবারে ধন্য। ঠিকই বলেছেন বাবু, গ্রামের সকলে মিলে আনন্দে মিলেমিশে থাকলে খুবই ভালো লাগে। সবাই নিজের নিজের কাজ করলো, ছোটরা হই হুল্লোড় করলো, সবকিছু মাতিয়ে রাখলো, এসব দেখতেই ভালো লাগে। ঠিকই বলেছ। তা লোকজনদেরকে আজকে কাজে আসতে বলেছিলে তো? হ্যাঁ বাবু, বলেছিলাম। এতক্ষণে মনে হয় ওরা এসে কাজ করছে। চলো, আর তো চলে এলাম, গিয়ে দেখি ওদের কাজ কত দূর এগুলো। কি হে ভাইরা, কাজ চলছে তো ভালো করে? আরে হ্যাঁ কাকা, হ্যাঁ আমাদের কাজ ভালো করেই চলছে। কতক্ষণ লাগবে মোটামুটি এই জমিটা শেষ করতে? আর তো হয়ে এসেছে কথা, 0.5 ঘন্টার মধ্যেই এই জমিটা সাফ করে দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, আর তোমরা কোনো চিন্তা করো না, এবারে তোমাদের সকলকে খাওয়াবো। হরিপদ, এবারে ভাবছি আমাদের চাষের জমিটা ফাঁকা হয়ে গেলে গোটা গ্রামের লোকদেরকে একটা মহাভোজ দেব, কেমন হবে? হ্যাঁ, দারুণ হবে বাবু, গ্রামের লোকেরা খুবই খুশি হবে। হ্যাঁ, মোটামুটি ধরে নাও 1 সপ্তাহের মধ্যেই ব্যবস্থাটা করতে হবে। ধানগুলো এখান থেকে তুলে খামারে পালুই দেওয়া হোক, তারপর সমস্ত কিছু করা হবে। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, গ্রামের সমস্ত লোকেদেরকে বলবার দায়িত্ব আমার। হ্যাঁ, আর কি কি হলে ভালো হয় তার একটা আলোচনা আমাদেরকে করতে হবে। হ্যাঁ বাবু, সেটা সময় করে করা যাবে এক্ষণ। আচ্ছা হে, তোমরা মন দিয়ে কাজ করো, আমরা গেলাম কেমন? যাবার সময় টাকা নিয়ে যাবে আজকেই। এই ঠিক আছে বাবু, ঠিক আছে। ব্যাটার ছেলে খেতে পায় না, এদিকে ভ্যান কিনে নেওয়া হয়েছে। দাঁড়া বেটা, তোর দেখাচ্ছি মজা। তোর এই ভ্যানকে আজকে আমি 12টা বাজাবো। এই নগেন, এই বাড়ি আছিস নাকি? এই কোথায় রে, একবার বেরিয়ে আয় তো। আরে গোপাল দাদা যে, কি সৌভাগ্য হঠাৎ আমার বাড়িতে দাদা, এত কিছু দরকার ছিল নাকি? আরে এই পথ দিয়ে শুভেন্দু, তুই যাচ্ছিলাম, ঘরে এসো, এমন সময় চেয়ারে বসো, তারপর তোর এই বলছি। নতুন ভ্যানটা দেখতে পেলাম। তা কিনলি নাকি?
হ্যাঁ দাদা, কালকে কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে দাদা ভ্যানটা? হ্যাঁ, ভালোই তো লাগছে, কিন্তু একটা চাকা যেন কেমন মনে হচ্ছে বলতো, খারাপ নাকি? কই না তো। আরে ভালো করে তাকিয়ে দেখ, মনে হচ্ছে চাকায় হাওয়া নেই। আরে তাই তো, এটা তো আগে লক্ষ্য করিনি। তাহলে কি হাওয়াটা কমে গেল নাকি? হাওয়া কি আর স্বাদে কমে? নিশ্চয়ই তোকে পাংচার হওয়া চাকা দিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে তুই ঠকে গেলি রে। তোর কাছ থেকে পুরো টাকা নিয়েছে তো? হ্যাঁ, সে তো নিয়েছে দাদা, কিন্তু কি আর করা যাবে। মনে হচ্ছে আবার আমার খরচ হবে। এখন আমি কোথায় যাব বলো দেখি? তুই একটা আহাম্মক, জিনিস নেওয়ার সময় দেখে নিতে হবে না? আমি তো সবকিছুই দেখে নিয়েছিলাম দাদা। কালকে রাত্রে আমি ভ্যানটা চালিয়ে এতটা আনলাম, কিন্তু আজকে সকালে যে এরকম জিনিস দেখবো সেটা ভাবতে পারিনি। কি আর করা যাবে, ভাবলাম তোর নতুন ভ্যানে চেপে আজকে কিছু বাজার ঘাট করতে যাব, মানে বেশি করে বাজার নিয়ে আসবো আর কি, কিন্তু সেটা তো আর হলো না। আমার ভাগ্যটাই খারাপ দাদা, এত কষ্ট করে টাকা জমিয়ে একটা ভ্যান কিনলাম, তবে দেখো এরকম একটা খুঁত বেরিয়ে গেল। যাক, কি আর করা যাবে, মন খারাপ করিস না। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন চললাম। হ্যাঁ, আরে ও কাকা, কোথায় চললে গো? এই তো রে ভাই, অবিনাশ বাবুর কাছ থেকে বাড়ি যাচ্ছি। তা অবিনাশ বাবুর ধান কাটা হচ্ছে নাকি? হ্যাঁ রে ভাই, আজকে হচ্ছে ধান কাটা। সামনের 1 বিঘা জমিটা এখন শেষ হয়ে গেছে, বাকি জমিগুলোর ধান কাটবে। ভালো ভালো, আমার তো ছোট জমি, বেশি দিন লাগবে না, 1-2 দিনের মধ্যেই একাই কেটে শেষ করে ফেলবো। আরে রতন, ভালো কথা। অবিনাশ বাবু ভাবছেন এবার একটা বিরাট মহাভোজের আয়োজন করবেন। তাই নাকি? তাহলে তো ভালো কথা। এবারে তাহলে ভালোভাবে একটা মহাভোজ খেতে পারবো আমরা, আমাদের খুব আনন্দ হবে। ঠিক বলেছ। তবে রতন, তোমাকে আগে থেকেই বলে রাখছি, অনেক দায়িত্ব কিন্তু পালন করতে হবে। সেসব নিয়ে কোনো চিন্তা করো না কাকা, আমি সমস্ত দায়িত্ব পালন করবার জন্য আছি। আর এদিকে নগের নতুন একটা ভ্যান কিনেছে, সেই ভ্যানের সাহায্যে সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যেতে সহজ হবে। বাহ, তাহলে সব ঠিকঠাক। এইভাবেই চলতে হবে, বুঝলে? ঠিক আছে কাকা, তুমি তাহলে এখন এসো। হ্যাঁ, আমি একটু জমির দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ বাবা, আয়। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তোমার সাথে কথা আছে, এসো। কথা পরে বলবে, সবজি বাজার যে করতে গেলে হাতে তো একটা সবজিও দেখতে পাচ্ছি না। আর বলো না গিন্নি, সবজির বাজারের দাম আগুন, একটা সবজিতেও হাত লাগাতে পারলাম না। সে কি, সবজির দাম বেশি বলে তুমি সবজি না নিয়ে চলে এলে? তাহলে এখন খাবে কি? সে যা হোক, একটা খাওয়া যাবে, কিন্তু বাজার ঘাট কদিন করা বন্ধ রাখতে হবে। বেশ, তো তুমি তো এখানেই থাকবে, তাহলে একটা কাজ করবে, ঘরের রান্নাটাও তুমি কাল থেকে করবে, কেমন? আরে না না, তুমি এ কি বলছো? আমি কি তোমার মতো রান্না করতে পারবো? তুমি কত সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখো, আমার পক্ষে এটা কি সম্ভব? তাহলে তোমার পক্ষে যেটা সম্ভব সেটাই করো। ঘরে যদি ঠিক মতো মশলাপাতি বাজার হাট না থাকে, তাহলে আমি কিছুই করতে পারবো না, তখন আমাকে বললে কিন্তু হবে না। আরে দেখলে তো গিন্নি, এইসব কথার মাঝখানে আসল কথাটি চাপা পড়ে গেল। আসল কথা বলতে তুমি কি বলতে চাইছো? আরে শুনেছো কি, আমাদের নগেন নতুন একটা ভ্যান কিনেছে। তাতে আমি কি করব? তোমার তো কোনোদিন মুরদ হলো না। তাও দেখো নগেন কি ছিল আর কি হয়ে গেল। ওর থেকে দেখেও তো কিছু শিখতে পারো। তোমার সঙ্গে ফালতু কথা বলবার আমার সময় নেই। যাই, আমি বরং দুটো শাক তুলে আনি, তবু যদি কিছু খেতে পাও। যা বাবা, কি বলতে গেলাম আর কি হয়ে গেল। গিন্নিটা না একদম আমার বিপরীত। তোমাদের কাজ কত দূর? হয়ে এসেছে প্রায়, এরপর কিছু ধান এতক্ষণে পালুই দেওয়া হয়ে গেছে। আরে আমি সে কথা বলিনি, তোমাদের মহাভোজের আয়োজন কত দূর?
দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করলে হবে? আজ কি তো কথা হলো, এরপর আমাদের সবকিছু ব্যবস্থার জন্য আলোচনা করতে হবে। দাঁড়াও। আরে দাঁড়াতে পারছি না গো, অনেক দিন বাদে এমন মহাভোজ হতে চলেছে, এত অপেক্ষা করালে হয়? তা তুমি যা বলেছো গিন্নি, সত্যি এত অপেক্ষা আর করা যায় না। তুমি কালকে গিয়ে বাবুকে বলো যত তাড়াতাড়ি সম্ভব আয়োজন করতে। ওরে বাবা, এইদিকে যে অনেক কাজ আছে গো, গ্রামের মানুষকে নেমন্তন্ন করতে হবে, বাজার ঘাট অনেক কিছু। ও সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, গ্রামের লোকেরা একবার যদি শোনে বাবু মহাভোজ দেবে, তাহলে সকলে মিলে সাহায্য করতে চলে আসবে। তা তুমি যা বলেছো, ঠিক আছে, তাহলে আমি কালকে বাবুকে গিয়ে বলবো। হ্যাঁ, মনে করে বলবে কিন্তু, ভুল যেন না হয়। আচ্ছা, আমি এদিকে কাজ না করে বসে আছি, আর ওদিকে অন্য লোকেদেরকে দিয়ে কাজ করিয়ে ধান তোলা হচ্ছে, তাই না? বেশ, তাহলে এবার দেখো মজা, ধানগুলো তোমার গেল। আরে কি, কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এই যে আগুন ধরে গেছে, তাড়াতাড়ি এসো, ধানগুলো নালে নষ্ট হয়ে যাবে। আরে আরে এইভাবে আগুন লাগলো কি করে? এই তাড়াতাড়ি জল নিয়ে এসো, সব কটা ধান পুড়ে গেল, জল নিয়ে এসো তাড়াতাড়ি। সব কটা ধান কি নষ্ট হয়ে গেল? একটু দেখো না গিয়ে তোমরা। খুব বাজা বেঁচে গেছেন বাবু, ভাগ্যিস আমরা ঠিক সময় মতো দেখতে পেয়েছিলাম। ভাই ভাই, তোমরা আজকে না থাকলে সত্যি কি অঘটনটাই না ঘটে যেত। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ব্যাপার হলো, হঠাৎ করে আগুন লাগলো কি করে? এখানে তো আগুন কিছু ছিল না। নিশ্চয়ই কেউ রাতের অন্ধকারে এসে বদমাইশি করে কাজ করে গেছে। যদি তাকে কোনোদিন ধরতে পারি না, তাহলে মজা দেখিয়ে ছাড়বো। সত্যি আমার সঙ্গে তো কারোর শত্রুতা নেই, তবে কে এমন কাজটা করলো? সত্যি কালকে রাতে ভীষণ বড় এক দুর্ঘটনা ঘটে যেত। আর তাও যা মনে হচ্ছে বাবু, 1020 টাকার মতো আমাদের লস হয়ে গেল। কি আর করা যাবে, হয়তো ভাগ্যে এটাই ছিল। এ নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের কাজ, কেউ অন্ধকারের মধ্যে এসে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমিও সেটাই সন্দেহ করি, কিন্তু কে করলো সেটা তো আর বোঝা গেল না। বাদ দাও, যা হয়েছে সেটা আর ভেবে লাভ নেই। এরপর থেকে রাত্রে পাহারার ব্যবস্থা করতে হবে। একদম বাবু, দরকার হলে আমি রাতে থাকবো। তোমার বয়স হয়েছে কাকা, তুমি এখানে থেকে কি করবে? আমি তো আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, যাই হোক, তোমরা তাহলে একবার সময় করে এসো, একটা আলোচনা সেরে ফেলতে হবে, তো ফর্দগুলো করতে হবে। সে কি বাবু, আপনি এর পরেও মহাভোজের আয়োজন করবেন? হ্যাঁ, করব না কেন? এসব ঘটনা ঘটতেই থাকবে, তা বলে আমাদের পিছিয়ে পড়লে হবে? সত্যি বাবু, আপনার সহ্য ক্ষমতা আছে বলতে হবে। এটাই জীবন, ভালো মন্দ নিয়ে চলতে হবে, কিন্তু তার মধ্যে আনন্দ থামালে হবে না। আর 7-8 দিন বাদ নয়, 2-1 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে আয়োজন করতে হবে। ঠিক আছে বাবু, আপনি যেমন বলবেন তেমন হবে। কি গো, তুমি এখানে বসে আছো যে? আর ওদিকে যে গ্রামে একটা অঘটন ঘটে গেছে, সে খবর কি তুমি পাওনি? এই কোন অঘটনের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশ বাবুর ধানের গাদায় কালকে রাতে আগুন লেগেছে, কোনো মতে ধানগুলোকে বাঁচিয়েছে। তাই নাকি? হ্যাঁ, ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? গ্রামের মানুষের একটা ক্ষতি হয়ে যাচ্ছে, আর তুমি বলছো ভালো হয়েছে? আরে না না গিন্নি, আমি কি সে কথা বললাম? আমি বললাম ধানগুলোকে বাঁচিয়েছে, যা হোক করে ভালোই করেছে, বুঝলে? ও, তাহলে ঠিক আছে। তুমি সব সময় আমাকে সন্দেহ করো গিন্নি, আমার একদম ভালো লাগে না। সারাদিন কি এখানেই বসে থাকবে? বাজারে যাবে না? দেখি, যাবো একবার। আগুন লাগা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে তো।
সেই ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু বলবে এসে। কি আর তোমাকে সে বলবো, ব্যাপার কি হয়েছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। ওরে বাবা, এবার নিজের ধানগুলো নিয়ে ভয় হচ্ছে রে, কেউ যদি রাতের বেলা এসে আমার ক্ষতি করে দিয়ে চলে যায়। ধানগুলো বেশি দিন আর রাখবার দরকার নেই জমিতে, যত তাড়াতাড়ি সম্ভব তুলে নাও। তাই করতে হবে, বেশি দিন আর এখানে রাখা যাবে না। যত চোখের কাছে থাকবে ততই ভালো। আমি তো না হয় বলেছি অবিনাশ বাবুর ওখানে পাহারা দেব, ঘরের ধানগুলো গিন্নি পাহারা দিলেই হবে। হ্যাঁ দাদা, বৌদি তো ঘরে আছে, তোমার কোনো চিন্তা নেই। তাহলে দাদা, এবারে বোধহয় মহাভোজের আশা আমাদের ত্যাগ করতে হবে তো গো। আরে না রে না, ও নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের মহাভোজ হবে। বাবু নিজে যখন বলেছেন হয়ে ছাড়বে। আরে বাহ, তাহলে তো খুব ভালো। আমি তো ভেবেছিলাম আর হবে না। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু বাবু কালকে নিজে থেকেই কথাটা বললেন, তখন আমরা একটু অবাক হয়ে গেছিলাম। যাক, অনেকদিন বাদ, তাহলে সকলে মিলে একটা আনন্দ উৎসব করা যাবে বলো। তা যা বলেছিস, তাহলে তোকে বলে রাখলাম, মহাভোজটা হয়ে গেলেই আমার ধানগুলো কিন্তু ঘরে তুলে দিতে হবে তোকে। একদম দাদা, আসি আর বলতে, তুমি যখন বলবে তখনই তুলে দেব। আরে ভাইরা, এই তোমাদের এখানেই পেয়ে গেলাম। তা তোমরা কি গল্প করছো? কি রে গোপাল, গ্রামে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, তোকে তো ওখানে দেখতে পেলাম না। কাণ্ড ঘটে গেছে মানে? কি ব্যাপার ঘটেছে? নাটক করো না গোপাল দাদা, এমন ভান করছো যেন মনে হচ্ছে তুমি কিছু শোনোনি। হ্যাঁ, অল্প অল্প শুনলাম। অবিনাশ বাবুর ধানের গাদায় নাকি সেখানে গিয়ে তো একবার দাঁড়াতে পারতে, এদিকে খাওয়ানো হলে তো তুমি আগে সেখানে চলে যাও। হ্যাঁ, এই তুই আমার সঙ্গে ঝাঁঝি মেরে কথা বলবি না। যেটা সত্যি সেটাই বলেছে। তোমার শোনার হলে শোনো, না হলে এখান থেকে যাও, আমাদের কথার মাঝখানে এসো না। ঠিক আছে, আমাকে এমন ভাবে অপমান করলি তো, আমিও তোদের দেখে নেব। আমাদের ধানেও আগুন লাগাবে নাকি? কি বলতে চাইছিস তুই? আমি এই কাজ করেছি? একদম মুখ সামলে কথা বলবি। তোদের কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই বলি তো তুমি এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারছো, থাকলে তোমার অবস্থা খারাপ করে দিতাম। হ্যাঁ, দেখলি দেখলি কেমন ভয়ে পালিয়ে গেল, এটা একটা বিরাট শয়তান। তাহলে বাবু বলুন, কি কি রান্না করা হবে? তোমরাই বলো শুনি, কি কি হলে ভালো হয়। এই শীতের সময় গরম গরম মাংস ভাত হলে জমে যাবে বাবু। ঠিক আছে, তাহলে মাংস ভাত, সবজি ডাল আর সাথে গরম ভাত কি হবে তো? হ্যাঁ বাবু, একদম জমে ক্ষীর। তাহলে তোমরা বাজার ঘাট কবে করতে যাবে? পরশু তো আয়োজন হচ্ছে, তাহলে কালকে আমরা সবজিপত্র সব কিনে নিয়ে চলে আসবো বাজার থেকে। আর মুরগিটা অর্ডার দিয়ে আসবো। একেবারে তৈরি করা মাংস চলে আসবে, মাথা ব্যথা থাকবে না। বেশ, তাই করো। যত টাকা লাগবে আমি দিয়ে দিচ্ছি তোমাদের আজকে। গ্রামের সব লোকজনদেরকে বলা হয়েছে তো? আসলে বাবু, মাঝখানে যা ঘটনা ঘটলো, সমস্ত কিছু গোলমাল হয়ে গেছিল। আমরা কালকের মধ্যেই গ্রামের সমস্ত লোকজনকে জানিয়ে দেব, যাতে তারা চাষের জমিতে চলে যায়। হ্যাঁ, সকলে যেন যায়, কেউ যেন বাদ না যায়, সেদিকে খেয়াল রাখবে বিশেষ করে। নগেনকে বলে রেখেছি, কালকে ওর ভ্যানটা নিয়েই অনেক কাজ করব। সবজিপত্র আনবো, সাথে গ্রামের সকল লোককে নিমন্ত্রণ করে দিয়ে চলে আসবো। বেশ, তোমরা তাহলে দায়িত্ব নিয়ে কাজটা একটু করো। আমার মহাভোজটা যেন ভালোই ভালোই উদ্ধার হয়ে যায়, কোনো বিপদ আপদ আবার যেন না হয়। কোনো চিন্তা করবেন না, আমরা সব সময় সতর্ক থাকবো, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বেটা নগেন, কালকে আমাকে খুব অপমান করেছিলিস তাই না? দেখি তোরা কেমন মহাভোজ করতে পারিস। আজকে তোর ভ্যানের চাকার হাওয়া আমি খুলে দিয়ে চলে যাব আবার, আর তোরা কিভাবে কি করিস আমি দেখব। আরে গোপাল, তুই এখানে কি করছিস? তুই ভ্যানের চাকার কাছে বসে আছিস কেন? ইয়ে মানে না, মানে একটু বসেছিলাম আর কি, মানে। একটু বসেছিলিস বেটা বদমাইশ, তুই আজকে আবার নগেনের ভ্যানের হাওয়া খুলতে এসেছিলিস তাই না? না না, মানে আমি আমি কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের?
তোকে বারবার বলেছিলাম ভ্যানটা সরিয়ে রাখবি। এই দেখ, এই গোপাল আজকে আবার এসেছিল তোর ভ্যানের চাকার হাওয়া খুলতে। ছি 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 ছি, গোপালদা তুমি এই কাজ করতে পারলে? তুমি জানো যে আজকে আমরা বাজার করতে যাব। না মানে আমার ভুল হয়ে গেছে রে, আমি ভুল করে ফেলেছি। আর কত ভুল করবি গোপাল? তার মানে তুই বাবুর ধানের কাদায় আগুন ধরিয়ে দিয়েছিলিস? আমারও তাই মনে হয়। এই বেটা সেই শয়তান, একে বাবুর কাছে ধরে নিয়ে যাওয়া যাক। ভাই ভাই, এবারের মতো ছেড়ে দে, আমি আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না। ছেড়ে দিতে পারি, তবে কালকের যতজন লোক খাবে তাদের সমস্ত পাতা তোলবার দায়িত্ব তোর। ঠিক আছে দাদা, তোমরা যা বলবে তাই করে দেব। কথাটা মনে থাকে যেন, না হলে তোর একদিন কি আমার একদিন। চল নগেন, আমাদের অনেক কাজ বাকি আছে, করতে হবে। কি ভাইরা, সমস্ত কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবু, আমরা একদম পেট ভরে খাচ্ছি, দারুণ লাগছে খেতে। খাও খাও, একদম তৃপ্তি করে খাও, কোনো রকম লজ্জা করবে না। হ্যাঁ বাবু, সত্যি আজকের আয়োজনটা আমাদের সারা জীবন মনে থাকবে। আপনার এত ক্ষতি সত্ত্বেও আপনি আমাদের কথা ভেবেছেন। আরে ওসব কথা আজকের দিনে বাদ দাও, তোমরা মন ভরে খাও। বাবু আপনি বসে পড়ুন, আমি সমস্ত পাতা সাফ করেছি আজকে। বাহ, এইভাবেই তো মিলেমিশে কাজ করতে হবে, তবেই না একটা উৎসবের মতো মহাভোজ হবে। তা যা বলেছেন বাবু। দেখেছো হরিপদ কাকা, গোপাল ভালো সাজছে কেমন? যা করছে করতে দে। কি গো বুড়ি, যাচ্ছ কোথায়? আরে আর যাবো কোথায়? এই নাতনি দুটোকে ছেড়ে কি কোথাও যাওয়ার উপায় আছে আমার বাছ? ওদের একটা ব্যবস্থা না করে তো শান্তিতে আমি মরতেও পারবো নে। তোমার নাতনিরা তো খুব লক্ষ্মীমন্ত মেয়ে, দেখো তাদের খুব ভালো করে বিয়ে হবে, তুমি এত চিন্তা করো না। চিন্তা কি আর সাধে করি রে খোকা, আমার যে পোড়া কপাল। তা এখন তুমি যাচ্ছ কোথায়? আরে সকালে উঠে দেখি যে ঘরে কিচ্ছুটি নেই যে সেদ্ধ করে খাবো, তাই তো খাবারের সন্ধানে বের হলাম। যদি কটা চাল নিয়ে যেতে পারি তবে নাতনি দুটো আমার আর না খেয়ে থাকবে না। তা আর কতদিন ভিক্ষে করে বেড়াবে? নাতনিদের নিয়ে যদি একটা কিছু করতে তবে তো ভালোই হতো। সেই টাকা আমি পাবো কোথায় বল খোকা? আমি যে গরিব মানুষ, আমার নুন আনতে পান্তা ফুরোয়। তোমাদের জন্য কিছু করতে পারলে আমারও খুব ভালো লাগবে, দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। কিছু করতে পারিস আর না পারিস, মুখে তো বলেছিস বাছা, এইটুকুই বার কজনে বলে বল? আমাকে আবার মেলার আয়োজনের দিকটা দেখতে হবে তো, আজ আমি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওই সামনে তো আবার উৎসবের দিন আসছে, তুই যা বাবা, আয়োজনে মন দে। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে আসি, কেমন? দেখ না দিদি, মাঠে মনে হচ্ছে কোনো শাক আর অবশিষ্টই নেই। তাই তো দেখছি রে, ও পাড়ার হারুর বউটা সব শাক তুলে নিয়ে গেছে। সকাল নেই দুপুর নেই, 3 বেলায় শাক তুলে বেড়ায় মাঠে মাঠে। হারুর বউয়ের দোষ দিয়ে আর কি হবে দিদি, আমরা নিজেরাই তো বেশিরভাগ সময় মাঠে শাক তুলে নিয়ে যাই। কি আর করব বল, ঠাকুমা যে একা একা এই সংসার আর চালাতে পারছে না রে, আর এই বয়সে ভিক্ষাবৃত্তি তাকে মানায় না। আমরা নিজেরা যদি একটা কিছু করতে পারতাম তাহলে ঠাকুমার দুঃখ ঘুচতো, কিন্তু কি করব আমরা? আমাদের যে কোনো টাকা পয়সা নেই রে যে ঠাকুমার জন্য কিছু করব, তার থেকে বরং আপাতত ঠাকুমাকে সাহায্যই করতে পারি আমরা। আচ্ছা, আমরা দুজনে মিলে একটা দোকান দিলে কেমন হয় দিদি? কিন্তু দোকান দিতে যে অনেক খরচ রে, সেই টাকা আমরা পাবো কোথায়? সেটাও কথা, এত টাকা আমরা পাবো কোথায়? তার থেকে চল আমরা বরং অন্য কিছু ভাবি। শোন, এত ভাবির কিছু নেই, আমাদের যে কোনো টাকাই নেই রে, তার থেকে চল আমরা শাক তোলায় মন দিই। আজকে তো তেমন শাক আর পেলাম না রে, এই কয়টা কচু শাক দিয়ে কি রান্না করবি দিদি? চল আমরা বরং বড় নদীর ঘাটে যাই,
সেখানে শুনেছি নদীর পাড়ে অনেক কুচো চিংড়ি ভেসে আসে। আঁচলে ছেকে কিছু কুচো চিংড়ি ধরে নিয়ে আসি। কুচো চিংড়ি দিয়ে কচু শাক রান্না করলে অনেক মজা হবে খেতে। হ্যাঁ দিদি, তোর হাতের রান্নায় তো জাদু আছে। ঠাকুমা বলে তুই মায়ের গুণ পেয়েছিস রান্নার। এখন চল তো, আর দেরি না করে বরং নদীর ঘাটে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চল। দেখেছিস দুকু, কত কুচো চিংড়ি এখানে। এখান থেকেই তো মানুষ চিংড়ি ধরে নিয়ে গিয়ে হাটে বিক্রি করে আসে। এক কাজ করি চল দিদি। কি কাজ রে? আমরাও এখান থেকে কুচো চিংড়ি ধরে নিয়ে হাটে গিয়ে বিক্রি করে আসবো। তা থেকে যাই আসবে এটা দিয়ে আমাদের সংসার চালাবো। ধুর বোকামে, এই চিংড়ি কি সবসময় থাকে নাকি? এখন জোয়ার এসেছে বলে এই চিংড়ি পাওয়া যাচ্ছে। দুদিন বাদে জোয়ার চলে গেলে, ভাটা পড়লে, তখন তো আর চিংড়ি পাবো না আমরা এখান থেকে। নদীর পাড়ের রাস্তা দিয়ে ওটা কে হেঁটে যায় রে? দেখ তো দিদি, ঠাকুমার মতন লাগছে না দেখতে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুমাই তো। ঠাকুমা তো এইদিকেই আসছে। ইরে দিদি ভাই, তোরা এইখানে নদীর পাড়ে মাছ ধরছিস, আর আমি তোদের সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে এলাম। সারা মাঠ খুঁজে ওই কটা কচু শাক পেয়েছি ঠাকুমা। শুধু কচু শাকে তো আর 3 বেলা হবে না আমাদের, তাই ভাবলাম নদীর ধার থেকে আমি আর দুকু কিছু কুচো চিংড়ি ধরে নিয়ে যাই। এই দেখো না দিদা, আমরা অনেকটা কুচো চিংড়ি পেয়েছি। এগুলো আজকে রান্না করলেও আরো কিছুটা থাকবে আগামীকালের জন্য। তা বেশ, ভালো করেছিস। সুকু, ও সুকু, দুঃখু, বাড়িতে আছিস নাকি রে তোরা? কি হয়েছে মালা কাকিমা, তুমি হঠাৎ এই সময়? আরে আমি এসেছিলাম গয়া পিসির কাছে। তা পিসি কি বাড়িতে আছে নাকি রে? হ্যাঁ, দিদা তো আছে, দুপুরের খাবার খেয়ে ঘরে বিশ্রাম নিচ্ছে। তা হঠাৎ কি কাজে এসেছো গো তুমি? জানিসই তো মা, আমি অল্প বয়স থেকেই পান খাই, কিন্তু আজ পানের ডালাতে একটাও সুপারি নেই। কি করে যে পান খাই, তাই পিসির কথা মনে হতেই চলে এলাম রে। দেখো, অনেক কষ্ট করে ওই মুখুজ্জে বাড়ির গাছ থেকে লুকিয়ে লুকিয়ে সুপারি নিয়ে আসি আমি। ওই সুপারি আমি কাউকে দিতে দেব না। ও মা, তোদের আমি কিনা নিজের মেয়ের মতন ভাবি, আর তোরা কিনা আমাকে এই সব কথা শোনাস রে? খাবো না আমি তোদের সুপারি। দেখবো বিপদের দিনে এই মালা ছাড়া আর কে তোদেরকে সাহায্য করে। আহা কাকিমা, তুমিও না ছেলে মানুষের মতন কথা বলো একদম। আরে দুঃখ ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, সেই কথা ধরলে হয় নাকি? কিরে, বাইরে এত আওয়াজ কিসের? কি হলো আবার? ও কিছু না ঠাকুমা, মালা কাকিমা এসেছে তোমার কাছ থেকে সুপারি নিতে। আর এসেই আমাকে দু কথা শুনিয়ে দিল তোমার এই নাতনি দুঃখু। কেন রে মালা, কি বলেছে দুঃখু? বলেছে সে কষ্ট করে সুপারি নিয়ে আসে, আমাকে নাকি দিতে পারবে না। এমন করে বলতে হয় না দিদি ভাই। মালা হলো গিয়ে আমাদের প্রতিবেশী, বিপদে আপদে সেই তো আমাদের সাহায্য করবে। আমি বুঝতে পেরেছি ঠাকুমা, আমার ভুল হয়ে গেছে মালা কাকিমা। আরে না না, আমি কিছু মনে করিনি। তোরা তো আমার নিজের মেয়ের মতোই রে। আয় মালা, আমার সাথে ঘরে আয়, দেখি দুজনে বসে একটু পান মুখে দি। বলি, রোজ রোজ এই এক ঝামেলা কি ভালো লাগে নাকি? হ্যাঁ, আর কত বলবো তোমাকে আমি? এবার এই ছাগল নিয়ে আমি হাটে চললাম, বিক্রি করে দিয়ে আসবো এই ছাগল আমি। তোর সাহস তো মন্দ নয়, আমার ছাগল নিয়ে তুই হাটে গিয়ে বিক্রি করবার কথা মুখে আনিস কি করে? তা কি করবো শুনি? তোমার এই বজ্জাত ছাগল যে আমার পাহাড়ি মশলার গাছগুলো সব খেয়ে ফেলেছে। এভাবে খেতে থাকলে আমার গাছগুলো তো আর বড়ই হবে না। কত গাছ খেয়েছে তোর শুনি, যে আমার ছাগল বিক্রি করে তা পোষাতে চাইছিস? হ্যাঁ,
গাছ লাগিয়ে যত্ন নিয়ে পরে যদি সেই ছাগলে নষ্ট করে তখন তো রাগ হবেই। তোমাকে কতবার বলি এই ছাগল বেঁধে রাখতে, তোমার তো কানে কথাই যায় না। কি বললি তুই? আমি কানে কম শুনি? কানে কম শোনো সেটা বলিনি, তবে তুমি কানে যে একটু বেশি শোনো সেটা বলা দরকার ছিল আমার। তুই কিন্তু বেশি কথা বলছিস বিমল। বারবার আমার বলতে ভালো লাগে না। এর পরের বার যদি তোমার ছাগল আমার মশলার গাছের কোনো ক্ষতি করেছে তো এর ফল কিন্তু ভালো হবে না। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কি হয়েছে কাকা, তোমরা এইভাবে ঝগড়া করছো কেন? আরে দেখ না মা, আমার মশলার গাছগুলো এই বজ্জাত ছাগলটা রোজ এসে নষ্ট করে দিয়ে যায়। আমি বললেই কানু দাদা রাগ করে। এটা কিন্তু খুব খারাপ কানু কাকা। আরে মা, তুই ওর কথা বিশ্বাস করিস না, সব মিথ্যে বলছে ও। তা মিথ্যা বললে তোমার ছাগল বিমল কাকার হাতে গেল কিভাবে? মানে আমরা বুঝেছি কাকা, এখন তোমার ছাগলটাকে একটু বেঁধে রাখলেই তো পারো নিজেদের মধ্যে, তাহলে আর গন্ডগোল হয় না এত। হ্যাঁ হ্যাঁ, করবো। আমরা এসেছি গায়ের মেলা কবে বসবে সেটা জানতে। চলো সবাই মোড়লের কাছে যাই, এই নিয়ে কথা বলতে হবে। কি ব্যাপার, আজকে সবাই একসাথে এলি যে? কোনো ঝামেলা হয়েছে নাকি আবার? আগে না মোড়ল মশাই, আমরা সবাই এসেছি আর গ্রামে যে মেলাটা হয় সেটা ব্যাপারে জানতে। আগে থেকে জানতে পারলে আমরা সবাই একটু জোগাড় যন্ত্র করে রাখতাম আর কি। এবার মেলাটা একদম অন্যরকম হবে, প্রতিবারের থেকে একদম আলাদা হবে এবারের মেলা। তাই নাকি? তাহলে তো খুব ভালো হবে মোড়ল কাকা। হ্যাঁ রে মা, এবারের মেলাতে অনেক রকম আয়োজন থাকবে, আর সাথে কিছু শহুরে বাবুরা আসবে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার খেতে। কেন কাকা, শহরে কি আমাদের গ্রামের মতন রান্না হয় না বুঝি? না রে মা, আমাদের গ্রামের মতো এমন প্রাকৃতিক জিনিস ওরা পাবে কোথায়? আর তাছাড়া শহুরে খাবারে আমাদের গ্রামের মতো স্বাদ নেই। শহুরে খাবারে তো বিদেশি বিভিন্ন মশলা আর ক্ষতিকর লবণ ব্যবহার করে। সেই জন্যই তো সাহেবেরা গ্রামে মেলা ঘুরে দেখবার সাথে সাথে এখানেই খাবার দাবার খেয়ে দেখবেন। তাহলে তো বেশ ভালো হবে, আমাদের গ্রামের নাম শহরে ছড়াবে। হ্যাঁ, শুধু ছড়াবে না, তোদের উদ্যোগমূলক কাজ দেখলে তারা টাকা পয়সা দিয়েও সাহায্য করবে বলেছে। তাহলে তো আমাদের জন্য অনেক ভালো একটা উপায়। হ্যাঁ, যা যা, সবাই বাড়িতে গিয়ে মেলার প্রস্তুতিটা নে। কি গো পিসি, মেয়ে দুটো সেই কখন বেরিয়েছে, এখনো তো বাড়িতে ফিরলো না। পাছে কোনো বিপদ আপদ আবার হলো না তো? বালাই 60, বিপদ হবে আমার 70-এর। আমার নাতনিদের কেন বিপদ হতে যাবে শুনি? আর তাছাড়া ওরা খুব বুদ্ধিমতী মেয়ে। সে তো আমিও জানি, ওরা কাজে যেমন পটু, বুদ্ধিতেও তেমনি বাজিমাত করে বেড়ায়। তা কোথায় গিয়েছে, তোমাকে কিছু বলে গিয়েছে নাকি? ওরা ওই বিমলের বাড়িতে গেছে। বিমল বিভিন্ন রকমের মশলার গাছ লাগিয়ে বাড়িতে মশলার চাষ করে, সেটা দেখতেই গেছে দু বোনে। তা আমাদের গ্রামে চাষ করা মশলা কে নেবে শুনি? গ্রামে এসব আগের দিনের মশলা এখন আর কেউ ব্যবহারই করতে চায় না। সবাই এখন বিদেশি মশলা ব্যবহার করলেও রান্নার স্বাদ কিন্তু আমাদের সেই আগের দিনের মতন আর হয় না রে। বিমলের গাছের মশলা দিয়ে আমার সুখু আর দুখু যা সুন্দর মাংসের ঝোল রান্না করে না, মুখে একেবারে লেগে থাকার মতো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ পিসি, সুখু আর দুখু মায়ের হাতের মাংসের ঝোল রান্না খুবই সুস্বাদু হয়। কি ব্যাপার গো মালা কাকিমা, আমাদের নিয়ে কি কথা বলছিলে তুমি? ঠাকুমার কাছে আমাদের নামে নালিশ দিচ্ছিলে বুঝি? বলি, আমি তোর কোন জনমের শত্রু ছিলাম বলতো দুঃখু? আমাকে তুই একদম দেখতে পারিস না। আরে আমি মজা করছিলাম গো কাকিমা, তুমি তো দেখছি মজাও বোঝো না। হয়েছে হয়েছে, আর মজা করতে হবে না। এখন চল গিয়ে বরং ভাবি মেলার জন্য কি বানানো যায়। মেলা তো চলে এলো রে, আমরা আর কি বানাতে পারি বল? মোরুল কাকা বলেছেন আমাদের সাধ্য মতন মেলায় অংশ নিতে। শহুরে বাবুরা আসবেন আমাদের মেলা ঘুরতে, আর সেই সাথে আমাদের বানানো বিভিন্ন খাবারও খাবেন তারা। তাই নাকি রে? হ্যাঁ গো কাকিমা, হ্যাঁ। আর যাদের রান্না ওদের ভালো লাগবে তাদের জন্য বকশিসেরও ব্যবস্থা আছে।
আমি তাহলে এখন বাড়িতে যাই, কি করব গিয়ে ভাবি বরং। আমি এখন তাহলে আসি গো পিসি। আমাদের ছোটবেলায় এই গ্রামে মেলা হলেই বাবা মাংস নিয়ে আসতো, বুঝলি দিদি ভাই। আমরা নতুন জামা বা শাড়ি পরেই মেলায় ঘুরতে যেতাম। মেলার দিনটা একটা বড় উৎসবের মতন করে কাটতো। কিন্তু আমরা তো সেইভাবে মেলাতে যাইনি কখনো ঠাকুমা। আর নতুন জামা, শাড়ি বা খাবার দাবার এগুলো তো আমাদের জন্য বিলাসিতা মাত্র। আমাদের যা আছে আমরা তাই নিয়েই সন্তুষ্ট ঠাকুমা। তুমি শুধু আমাদের পাশে থাকলেই হবে। তোদেরকে সেভাবে কিছুই দিতে পারি না আমি, আমার খুব খারাপ লাগে রে দিদি ভাই। তবে এবার আমি তোদেরকে দেব। আমার ঘরের বাক্সের ভেতরে নতুন 2খানি শাড়ি রেখেছি তোদের জন্যে। সত্যি ঠাকুমা? হ্যাঁ রে দিদি ভাই, সত্যি। এই বছরের শুরুতেই আমাকে 2টো শাড়ি দিয়েছিল মোড়ল, আমি সেগুলো তোদের জন্য তুলে রেখেছি। তাহলে এবার মাংসের ঝোলটাই বাকি শুধু। সেটাও হবে রে দিদি ভাই। এবারে আমি তোদের জন্য কোনো কমতি রাখবো না। তোরা 2 বোনে তো খুব সুন্দর মাংসের ঝোল রান্না করিস। শহুরে বাবুরা আসলে তোদের হাতের মাংসের ঝোল খেয়ে যেন প্রশংসা করেন, সেইভাবেই তোরা রান্না করবি, বুঝলি? কিন্তু মাংস রান্না করতে গেলে যে অনেক মশলার দরকার হবে গো দিদা, সেগুলো পাবো কোথায়? তুমি তো বলতে তোমার মা নাকি বিভিন্ন জায়গা থেকে মশলা সংগ্রহ করে মাংসের ঝোল রান্না করত। হ্যাঁ রে দিদি ভাই, সেই মাংসের ঝোলের কোনো তুলনাই হয় না। যেমন দেখতে হতো তেমনই খেতে ছিল তার স্বাদ। আমি চাই তোরা ঠিক তেমন ভাবেই এবারের মাংসের ঝোল রান্না করবি। মশলা সংগ্রহের ব্যাপারে আমি তোদেরকে ঠিক বলে দেব। আমাদের তাহলে বলে দাও কিভাবে কি কি মশলা জোগাড় করতে হবে, তাহলে আমরা এখনই মশলার জোগাড় শুরু করে দিই। হ্যাঁ, আর আমিও দেখি মাংস নিয়ে আসবো। তবে শোন, কিভাবে কি কি মশলা নিয়ে আসবি। বিমল কাকা, ও বিমল কাকা, আছো নাকি তুমি? হ্যাঁ রে মা, আমি গাছগুলোর একটু পরিচর্যা করছিলাম। গাছের গোড়ায় বড্ড আগাছা হয়েছে, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে দিই। আমরাও তোমার সাথে সাহায্য করতে চাই কাকা। কি সাহায্য করবি মা তোরা? আমি জল এনে গাছের গোড়ায় দিচ্ছি, আর দুঃখ বরং তোমার কাজে হাত লাগাবে। ঠিক আছে মা। হ্যাঁ, এইবার গাছগুলোকে বেশ সতেজ লাগছে, আর তেমন আগাছাও নেই আশেপাশে। এবার গাছ বেড়ে উঠবে তাড়াতাড়ি। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস একদম। তা তোরা এত সকাল সকাল কি করতে এসেছিলিস আমার কাছে? আমরা কালকে মেলার দিনে মাংসের ঝোল রান্না করব কাকা, তাই আমাদের কিছু মশলার প্রয়োজন। সেজন্যই তোমার কাছে আসা আর কি। ও এই কথা। তা আমাকে আরো আগে বলবি না তোরা? দাঁড়া, আমি এক্ষুনি তোদের মশলা দিচ্ছি। আমরা তাহলে এখন আসি কাকা, আমাদেরকে আরো কিছু মশলার জোগাড় করতে হবে। আর কি মশলা লাগবে? তেজপাতা লাগলে কানু দাদার বাড়িতে কাজ আছে, সেখানে গিয়ে চেয়ে নে মা। ঠিক আছে, আমরা তাহলে কানু কাকার বাড়িতেই যাই। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে আবার আসিস তোরা। কি গো কানু কাকা, এইভাবে মুখ ভার করে বসে আছো কেন? আর বলিস না মা, গাছের তেজপাতাগুলো পাড়ার পরে দেখি এগুলো সব অনেক ধুলোবালি লেগে গেছে। একা হাতে এত পাতা ধুয়ে শুকানো কি চারটিখানি কথা? আমরা আছি কেন কাকা, আমরা তোমার সাহায্য করব। তেজপাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দেবো। তোরা পারবি তো মা? দেখতে যত সহজ মনে হচ্ছে ততটাও সহজ কাজ নয়, কিন্তু এদিক সেদিক হলেই পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে। আমরা পারবো কাকা, তুমি চিন্তা করো না। আমরা এক্ষুনি এগুলো জলে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। তোরা সত্যি অনেক ভালো রে মা, আমি একা হাতে এত কাজ করতে পারতাম না, আর তোরা সাহায্য করলি বলি আমার কাজ সহজ হয়ে গেল।
কথায় আছে না কাকা, 10-এর লাঠি 1-এর বোঝা। তোমার একা কাজ করতে কষ্ট হতো, এখন আমরা সাহায্য করেছি বলেই তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ রে মা, না হলে একা একা করতে অনেক সময় লাগতো আমার। তা তোরা কি করতে এসেছিলিস সেটা তো বললি না। আমরা এসেছিলাম তোমার কাছ থেকে কিছু তেজপাতা নিতে। আসলে কাল মেলায় মাংসের ঝোল রান্না করতে আমাদের কিছু মশলার প্রয়োজন আছে কাকা। এই নে মা, যত লাগে নিয়ে যায় এখান থেকে। ইরে দিদি ভাই, মশলা পেলি তোরা? হ্যাঁ গো দিদা, তবে সব মশলা জোগাড় করতে পারলেও দুটো মশলা আমরা কোথাও খুঁজে পাইনি। সে কি কথা রে, কোন মশলা আবার খুঁজে পাসনি? জায়ফল আর জয়িত্রী, এগুলো দিলে তো মাংসের ঝোল অনেক মজার হয় বলেছিলে তুমি। হ্যাঁ রে, এই সব মশলা একত্রে মাংসে দিয়ে ঝোল রান্না করলে সত্যি অনেক মজার হয়, কিন্তু এখন যেহেতু পাসনি, আর কি করার বল, ওগুলো ছাড়াই বরং রান্না শুরু করিস। বলি, আমি থাকতে কি কোনো কিছুর অভাব পড়তে পারে নাকি আমার মেয়েদের? আমি নিয়ে এসেছি জায়ফল আর জয়িত্রী। সত্যি কাকিমা? হ্যাঁ রে মা, তোরা হলি কি আমার প্রতিবেশী, আমার মেয়ের মতন। তোদের কিছু দরকার হলে আমি কি না দিয়ে পারি বল? তাই তো ওপাড়ার হারুর বাড়ি থেকে মশলা নিয়ে এলাম তোদের জন্যে। তাহলে তো এবারে আমাদের রান্না খেয়ে শহুরে বাবুরা সবাই খুব খুশি হবেন। তার জন্যে ভালো করে রান্না করতে হবে দিদি ভাই। আমি মাংস এনে রান্নাঘরে রেখে দিয়েছি, তোরা তোদের কাজ সব গুছিয়ে রাখগে যা। ঠিক আছে ঠাকুমা। তোরা চলে এসেছিস খাবার নিয়ে? বেশ, শহুরে বাবু তোদের রান্না করা খাবার খেয়ে দেখতে চায়। রান্নার থেকে তো দারুণ সুগন্ধ ছড়িয়েছে, এমন সুগন্ধ কোনো রান্নায় পাইনি। আমি এখনই খেয়ে দেখতে চাই এই মাংসের ঝোলের তরকারি। বেশ, তো আপনি এখনই চেখে দেখুন বাবু। বাবা বাবা বাবা, কি দারুণ খেতে হয়েছে! এমন খাবার আমি কখনো খাইনি। গ্রামের মাংসের ঝোল যেন অমৃত লাগছে আমার কাছে। আমরা বাইরের কেনা মশলা দিয়ে রান্না করিনি সাহেব, নিজেদের গ্রামের মশলা জোগাড় করে আমরা রান্না করেছি। সেই জন্যই মাংসের ঝোলের স্বাদ আরো বেড়ে দ্বিগুণ হয়েছে। তোমাদের রান্না খেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাদের রান্না করা খাবার শহরে বিক্রি করতে চাই। আমি অর্ডার দিয়ে পাঠাবো, আর তোমরা সেই মতো মাংসের ঝোল রান্না করে দেবে। এতে তোমাদেরও কিছু আয় হবে। বেশ, তো আমাদেরও তাহলে অভাব খানিকটা ঘুচবে। এইখানে কিছু টাকা আছে, এটা হচ্ছে তোমাদের আজকের পুরস্কার। আর আগামীকাল আমি এসে তোমাদের কাছে মাংসের ঝোলের অর্ডার দিয়ে যাব আর টাকা দিয়ে যাব, কেমন? ঠিক আছে বাবু, আমরা আমাদের সংসার চালাবো দু বোনে মিলে, আমাদের নিজেদের আয়ের মাধ্যমে। এইবার ঠাকুমাকে আর কিচ্ছু করতে হবে না, এখন থেকে আমরাই আমাদের সংসার চালাতে পারবো।